হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে ওয়েলকাম করছি। আশা করছি কাছে ও দূরে যেখান থেকে দেখছেন ভিডিওটি, আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজকে সারাদিন কি করছি সবকিছু থাকছে আজকের এই ব্লগে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর অত ব্যস্ততার মধ্যে থাকতে থাকতে না মাঝে মধ্যে দেখা যায় কি ভিডিও করলাম, তবে ভয়েস ওভার করতে পারি না। ভয়েস দিতে গেলে যে সময়টুকু লাগে আলাদা করে বসার, সেই সময়টুকু হয়ে ওঠে না। আবার ভয়েস ছাড়া যে শুধু র ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব সেটাও আসলে হয়ে ওঠে না, কারণ আশেপাশে এত সাউন্ড পলিউশন থাকে বা বাচ্চারা এত বেশি কথা বলতে থাকে বা সবকিছু মিলে একটু আনইজি ফিল হয় আর কি। তো সরাসরি ভয়েস দিয়ে দিতে পারলে হয়তো আর অনেক বেশি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করা যেত, কিন্তু সেটা যেহেতু হয়ে উঠছে না, তো আস্তে ধীরে আমি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার এমন না যে অনেক বেশি ভিউয়ার্স লাগবে বা অনেক আমার ভিডিও দেখতে হবে। আমার ভিডিও যদি একজনও দেখে, পাঁচজনও দেখে, এতেও আমার অনেক বেশি ভালো লাগে। আসলে অনেক বেশি খুশি কাজ করে। তো একটু কফি খেয়ে নিচ্ছি এখন, মাথাটা একটু ভার হয়েছিল। আমি সেই ফজরের পর থেকে আজকে আর শুইনি। এতক্ষণ পর্যন্ত আমি কাজই করছিলাম। তারপর নাস্তা বানালাম, তার আগে বাইরে গিয়ে হেঁটে আসলাম। এখন কফি খেয়ে মাথাটা অনেকটা হালকা লাগছে। তো আশপাশের ওয়েদারটাও একটু দেখলাম। আজকের দিনটা ভীষণ সুন্দর। আজকের দিনটা দেখে মনে হচ্ছে যে আজকে বাইরে গেলে ভালো লাগবে। তো আজকে যাবো একটু বিকেল দিকে আরএফএল বেস্ট বায়ে যাবো, সংসারের টুকিটাকি কিছু কেনাকাটা আছে। আর গত রাতে বাচ্চাদের জন্য কেকটা ওদের বাবা নিয়ে এসেছিল, ওদেরকে রাতে বলিনি, রাতে বললে ওরা রাতেই কেটে ফেলতো। সেই জন্য সকালে নাস্তা করার পরে যে সময়টাতে 11:30 থেকে 12টার মধ্যে ওদেরকে যখন একটা ফলের নাস্তা দিই আমি, ওই সময়টাতে আমি বলেছি যে কেক নিয়ে এসেছে, তোমরা চাইলে খেতে পারো। তো ওরা কেক খেয়ে নিল কেটে। তারপর বড়জন একটু টিভি ছাড়লো, টিভি দেখার জন্য। সবসময় টিভি দেখতে বসলে আমি একটা টাইম মেপে দিই যে 9টা থেকে 9টা পর্যন্ত দেখবা। তো ও আবার কথা শুনে, ছুটির দিন তো, তারপরও পড়াশোনা করাচ্ছি, আল্লাহ রহমতে ও করছে, কোনো করে না আর কি। ক্যাডেটে পরীক্ষা দেওয়াবো ইনশাল্লাহ সামনে, আপনারা সবাই দোয়া করবেন। এরপর আমার হাজবেন্ড খুব কবুতর খাওয়ার জন্য 2 দিন ধরে বায়না করছিল। কবুতর বাছা একটা প্যারেশানের ব্যাপার। আমি যেহেতু হাতে সময় পাচ্ছিলাম না, তো আমি আমার হেল্পিং হ্যান্ড যে মেয়েটা আছে ওকে বলছিলাম যে তুমি একটু সময় করে আমার কবুতরগুলো বেছে দিও। তো ওই পুরো প্রসেসিংটা করেছে, আমি আবার দেখিয়ে দেখিয়ে দিয়েছি। ওর হাতে না থাকলে, সময় দিতে না পারলে, একা একা যদি ওর হাতে ছেড়ে দিই ও ভালো মতো বাঁচবে না, রান্না উপযোগী হবে না আর কি। তো ওকে আমি দেখিয়ে দিচ্ছিলাম, পাশ থেকে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। আর ও খুব সুন্দর কাজ করে, ওকে খুব একটা কিছু বলে দিতে হয় না। ওকে পেয়েছি, এরপর থেকে আমার সংসারের কাজে অনেক বেশি প্রেসার কমে গিয়েছে। তারপর আমি রান্নাটা বসিয়ে দিলাম। আজকে খুবই সিম্পল রান্না বান্না করব। ভাত করছি, ডাল করছি, আর সেই সঙ্গে কবুতরের মাংস। আজকে যদি অনেক কিছু রান্না করি তাহলে দেখা যাবে শুধু কবুতরের মাংস দিয়েই আমার বাসায় খাওয়া দাওয়া হবে। এই জন্য অন্য কিছু আর রান্না করিনি, দেখা যাবে ওগুলো বাসি হবে। আর আমার পরিবারের সবার ওই একই বৈশিষ্ট্য, আমরা বাসি তরকারিটা খেতে পারি না। আগের দিনের তরকারিটা আমাদের আর পরের দিন কখনোই খাওয়া হয় না। এই জন্য ইদানিং আমি সিস্টেমটা একটু চেঞ্জ করেছি। আগে দেখা যেত অনেকগুলো মেনু একবারে করতাম, 3টা বা 4টা, অনেক সময় 5টা বা তারও বেশি। এখন যেটা করি, যেহেতু ব্যস্ততা অনেক বেশি বেড়েছে, আমি একটা বা 2টা তরকারি রান্না করি, ওই বেলা খাওয়া হয়ে গেলে রাতে আবার করি। এরকম করে দেখা যায় যে 4টা মেনু আমি করছি, 2টা দুপুরে, 2টা রাতে, বড় জোর দুপুরে 3টা, রাতে 2টা, বা রাতে 1টা হলেও হয় অনেক সময়। তো কথা বলতে বলতেই কিন্তু কবুতরের মাংসটা আমি বসিয়ে দিয়েছি। প্রথমে তেল গরম করে গরম মশলাগুলো দিয়েছিলাম, তারপর পেঁয়াজ রসুন দিয়েছিলাম। আর এরপর পেঁয়াজ রসুনটা ভেজে নিয়ে আমি কবুতরের মাংসটা কিছুক্ষণ ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনের সঙ্গেই। তারপর আমি গুঁড়া মশলাগুলো এখানে অ্যাড করছি। এখানে বাটা মশলা দিলে কিন্তু কবুতরের মাংসের স্বাদটা আরো অনেক বেশি বাড়ে। আহ, সেই সঙ্গে কিন্তু আদা বাটাও দিয়ে দিয়েছি। এ পর্যায়ে যদি আমি বাটা মশলা দিতাম তাহলে এখান থেকে কিন্তু পানি উঠতো। এই যে দেখেন, শুকনা হয়ে আছে। তো এই অবস্থায় আমি 1 কাপ গরম পানি এখানে অ্যাড করে দিব, যেন নিচের দিকে লেগে না যায়। তো পানিটা অ্যাড করে দিয়ে তারপর আমি কষানোর জন্য রেখে দিব ঢাকনা দিয়ে ঢেকে। আর এদিকে তানজিনাকে আর মাছ কাটতে দিয়েছি। মাছ নিয়ে এসেছিল, অনেক বেশি আনতে চেয়েছিল বাবুর বাবা, তো আমি বলেছি যে না, অল্প অল্প করে আনবা,
কারণ অল্প অল্প করে ছোট মাছ আনলে ওই মাছটা খেয়ে আসলে স্বাদ পাওয়া যায়। ফ্রিজে বেশ কিছুদিন রেখে দেওয়ার পরে কিন্তু ছোট মাছের আর কোনো স্বাদ থাকে না। সেই সঙ্গে চিংড়ি মাছও এনেছিল, তবে আজকে আর কোনো কিছুই রান্না করব না। এই যে দেখেন, আমি এখানে ছোট আলুগুলো ছিলে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিচ্ছি। আমার হাজবেন্ড কয়েকদিন ধরে এত পাগল হয়েছিল কবুতরের মাংস দিয়ে খাবে, সেই জন্য। আর আমি বলছিলাম যে কবুতরের মাংসটা ভুনা করি, সে বলছিল না না, আমার তো ইচ্ছা করছে যে ছোট আলু দিয়ে ঝোল ঝোল যে কবুতরের মাংসটা হয় সেটা খাবো। তো ওর ইচ্ছা অনুযায়ী বা ওর পছন্দ অনুযায়ী আজকে রান্নাটা করছি। সেই সঙ্গে আমি কিছু লাল মরিচ দিয়ে দিলাম আর আস্ত কিছু রসুন দিয়ে দিলাম। এভাবে আস্ত রসুন দিলে কবুতরের মাংসের স্বাদ কিন্তু আরো বহুগুণে বেড়ে যায়। এই যে দেখেন, ঝোল ঝোল থাকা অবস্থায় কিন্তু আমি জালটা অফ করে দিয়েছি। আর এই পাতিলে ডাল, আমি ডালের ফোড়নটাও দিয়ে দিয়েছি। এখন ডালের জালটা অফ করে দিব। আমি একটু সালাদ কেটে নিয়েছি আর এদিকে 2টা 20-এর মতো বেজে গেছে। তো খাবারটাও আমি ডাইনিং এ সার্ভ করে দিয়েছি। খাবার আজকে সার্ভ করেছি বলতে, কড়াইটা সোজা নিয়ে আসো নিয়ে আসো, আমার হাজবেন্ড বারবার বলছিল ডাইনিং এ নিয়ে চলে আসো এখানে। তো আমি তার কথা শুনে পুরো কড়াইটা এখানে নিয়ে চলে আসলাম। আর খাওয়া দাওয়া শেষ করে তারপর আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। এই যে আদিয়ান একটু দুষ্টুমি করছিল, কম্বলের নিচে একবার ঢুকে আরেকবার বের হয়। তো ওর সঙ্গে দুষ্টুমি করলাম, কিছুক্ষণ গল্প শোনালাম। তারপর মা ছেলে মিলে বললাম যে চলো আমরা রেডি হই, তাহলে এখন একটু বাইরে যেতে হবে। এখন পড়ন্ত বিকেল বেলা। এই সময়টাতে আমার বাসার এই কফি কর্নারটাতে এত সুন্দর মিষ্টি রোদ আসে। একদম পড়ন্ত সূর্যটা যখন চলে যেতে থাকে ওই মুহূর্তের রোদটা এখানে আসলে পড়ে। তো চারপাশের ভিউ গুলো এত সুন্দর লেগেছিল, একটু ভিডিও করে রেখেছিলাম, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তারপর তো রেডি হয়ে বাইরে বের হয়ে গেলাম। বাইরে বলতে এসেছি একটু আরএফএল বেস্ট বায়ে যাব, সংসারের জন্য বেশ কিছু টুকিটাকি কেনাকাটা আছে। আর আমার কাজ করে যে মেয়েটা, ওর ঠান্ডায় কষ্ট হচ্ছিল ঘর মুছতে, তো ওর জন্য একটা ব্রাশ নিব। এমনি তো হাত দিয়ে ঘর মুছে, তবে শীতের জন্য ওর কষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছিল, এই জন্য ভাবলাম যে ওর জন্য একটা ব্রাশ নিয়ে নিই। আর আদিয়ানের জন্য এই ড্রয়ারটা নিব। আদিয়ান ওর শীতের কাপড়গুলো নিজে নিজে বের করে বারবার চেঞ্জ করে। তো বড় উঁচুতে রাখলে ও আসলে বের করতে পারে না, এই জন্য ওকে একটু ছোট ছোট ড্রয়ার গুলো কিনে দিচ্ছি, ও যেন ওর মন মতো কাপড়গুলো বের করে পরতে পারে। হয়তো একটু পর পর দেখা যায় কি একে ডাকে তাকে ডাকে, অনেক সময় আমি বাসায় থাকি না, ওকে রেখে গেলে ও দেখা যায় মোড়ায় ওঠে বা চেয়ারে উঠে উপরে ড্রয়ার খোলার ট্রাই করে। তো ব্যাপারটা খুব রিস্কি মনে হয়েছে আমার, এই জন্য ওকে বললাম যে চলো তোমাকে একটা ড্রয়ার কিনে দিই যেটা তুমি ইজিলি বের করতে পারবা। আর এই মোড়াটা দেখছিলাম, এই মোড়াটা আসলে আমার পার্লারের জন্য দরকার। আচ্ছা, পার্লারের জন্য কেন বলি, যে আপনারা যারা আগে ভিডিওটি দেখেছেন তারা তো জানেন আমি একটা পার্লার করছি, সেটার ওপেনিং খুব দ্রুতই হবে। আর আমি সংসারের কেনাকাটার পাশাপাশি ওইটার জন্য বেশ কিছু জিনিসপত্র সিলেক্ট করছিলাম, যদিও সবকিছু এখন নিব না, পরবর্তীতে এসে একবার এখান থেকে নিয়ে আমি পার্লারে চলে যাব। আর এখান থেকে আমার বেশ কিছু টুকটাক জিনিসপত্র কেনা হয়েছে। মূলত এসেছিলাম আমি ঘর মোছার ব্রাশটার জন্য, আর আদিয়ানের ড্রয়ারটা নেওয়ার জন্য, ওয়ার্ড্রোবটা নেওয়ার জন্য। তারপর আরএফএলে আসলে তো আর একটা দুইটা জিনিস নিতে ইচ্ছা করে না, ইচ্ছা করে সব নিয়ে চলে যায়। তো চারপাশটা ঘুরে ঘুরে অনেক কিছুই দেখেছি। কিছু কিছু জিনিস মনে হয়েছে যে সংসারের জন্য দরকার, আর কিছু মনে হয়েছে যে ভালো লেগেছে, আসলে দরকার নেই। আরএফএলে আসলে তো মেয়েদের মাথা ঠিক থাকে না, মনে হয় সংসারের জন্য সব কিনে নিয়ে চলে যায়, রাখার জায়গা থাকুক আর না থাকুক। এটা আসলে মেয়েদের সংসারের প্রতি মায়া বা শখ বলতে পারেন। সব মেয়েদের কিন্তু আবার এরকমটা হয় না, বিশেষ করে সংসার জীবনে যখন কেউ নতুন প্রবেশ করে, শাশুড়ি সংসারে থাকে, তখন কিন্তু এই ধরনের টেন্ডেন্সি থাকে না। তখন নিজের শাড়ি গয়নার প্রতি আগ্রহ বেশি থাকে। ধীরে ধীরে বাচ্চা কাচ্চা হওয়ার পরে আস্তে আস্তে করে এই শখগুলো আসলে বিল্ড আপ করে, যেরকম আমাদের করেছে। একটা সময় যখন বাইরে বের হতাম অনেক বছর আগে, তখন নিজের জন্য কি কিনবো, কোন মেকআপটা কিনবো, কোন হেয়ার ব্যান্ডটা কিনবো, কোন ড্রেসটা কিনবো, কোন কালারটা পরলে ভালো লাগবে, কোন ব্যাগটার কালারটা ভালো লাগবে, এইসব ছিল ফেসিনেশন। এখন এগুলো চেঞ্জ হয়ে চলে এসেছে সংসারের কেনাকাটার উপরে। এখন অনেক সময় হয় কি, হাজবেন্ড হয়তো টাকা দিল যে যাও একটু কেনাকাটা করে আসো, বা আমি বললাম কিছু কেনাকাটার আছে, ড্রেস আপের ব্যাপারে আর কি, তখন এসে দেখি সংসারের জিনিসপত্র কেনাকাটা করছি। তখন আর নিজের ড্রেস কিনবো নাকি কিনবো ওগুলো আসলে মাথায় থাকে না। পরে কেনাকাটা করে যখন কিছু টাকা বাকি থাকে, তখন মনে হয় যে আমি তো ড্রেস কিনতে এসেছিলাম বা প্রয়োজনীয় নিজের জন্য কিছু কিনতে এসেছিলাম, পরে দেখি যে সব টাকা দিয়ে সংসারের জন্য জিনিস কিনে ফেলেছি। আসলে এরকমটা আমারই হয় নাকি আপনাদেরও হয়? আপুরা কমেন্টস করে জানাবেন।
আর আরএফএল যাদের পছন্দের জায়গা আর সংসারের জন্য টুকিটাকি জিনিসপত্র সবসময় আরএফএল থেকে কিনেন বা সামনে কিনবেন ভাবছেন, তারা কিন্তু এই সময়টাকে সিলেক্ট করতে পারেন। কারণ ইয়ার এন্ডিং সেল হিসেবে আরএফএল এ কিন্তু 10% বা কোনো কোনো প্রোডাক্টে 20%ও ডিসকাউন্ট চলছে। আমার বিল পেমেন্ট করা হয়ে গেছে। বের হব যেই মুহূর্তে, এই মুহূর্তে একদম বের হওয়ার ডোরের পাশেই হচ্ছে এই পদটা দেখতে পেলাম। আমার তো ভীষণ ভালো লেগে গিয়েছে। তবে আমি তাড়াহুড়ার জন্য আর নিতে পারিনি, আমার বাসায় চলে আসতে হয়েছে। আমি বেশ কিছু জিনিস পছন্দ করে এসেছি, ওগুলা গিয়ে হচ্ছে আবার আমি নিব। তারপর আমি বাসায় চলে আসলাম। আচ্ছা, আসার পথে আমরা আবার একটা হচ্ছে রাউটার কিনে নিয়ে এসেছি। আমাদের বাসার আগে রাউটারটা একটু ডিস্টার্ব করছিল। গতদিন তো আসতে রাত হয়ে গেছিল, তো এই ভিডিওটা কিন্তু পরের দিনের সকালবেলা। আমার হাজবেন্ড রেডি হয়ে গেছে, ও হচ্ছে অফিসে যাবে। তো আমি বলছিলাম রাউটারটা তো চেঞ্জ করে দিলা না, রাউটার প্রবলেম করছে আগেরটা। তারপর সে হচ্ছে রাউটারটা তাড়াতাড়ি করে একটু লাগিয়ে দিচ্ছিল। যারা ভিডিওটির এই পর্যায়েও আমার পাশে আছেন, তাদের কাছে ভিডিওর কোনো একটু অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন। আর আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।